গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৬। তাছাড়া ওর পেছনে টাকা খরচ করার ব্যাপারেও এতটুকু কার্পণ্য করছেন না তিনি। শোনা যাচ্ছে কলকাতা থেকে নামকরা ডাক্তার আনার কথাও ভাবছেন বড় সাহেব। কিন্তু কেন? কাসেদ বলে, যদি টাকা খরচ করেই থাকে আপনাদের এত মাথা ব্যথা কেন? শুনে বিশ্রীভাবে হাসে ১ নম্বর কেরানি। বলে, মাথা ব্যথা হতো না যদি না এই টাকা খরচের পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকানো থাকত। বলে আবার হাসে লোকটা। কাসেদ বুঝতে পারে না ও কি বলতে চায়। ইতস্তত করে সে আবার প্রশ্ন করে, তার মানে? মানে মানে অত্যন্ত সহজ। চারপাশে তাকিয়ে নিয়ে ১ নম্বর কেরানি বলে, মকবুল সাহেবের একটা বয়স্কা মেয়ে আছে, সে। খবর রাখেন? কাসেদ বলে, হ্যাঁ রাখি, একটা নয় ২-৩টি মেয়ে আছে তার। ব্যাস। মাথা দুলিয়ে ১ নম্বর কেরানি আবার বলে, বাকিটুকু আপনি নিজেই বুঝে নিন। কাসেদের বুঝতে বাকি থাকে না। অ্যাকাউন্টেন্ট তার টেবিল থেকে গলা বাড়িয়ে বলেন, পরশুদিন বিকালে দেখলাম বড় সাহেব তার গাড়ি করে ওদের হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দিচ্ছে। কাসেদ পরক্ষণে বলে, ওটা অন্যায় কিছু করেননি তো? আরে সাহেব, আপনার এত গা জ্বলছে কেন শুনি? ১ নম্বর কেরানি টেনে টেনে বলেন, আমরা তো আর আপনাকে বলছি না। জবাবে কিছু বলতে যাচ্ছিল কাসেদ, বড় সাহেবকে আসতে দেখে চুপ করে গেল। বড় সাহেব কেন যে এ ঘরে এলেন কিছু বোঝা গেল না। লম্বা অফিস ঘরটায় বার কয়েক পায়চারি করলেন তিনি। মনে হলো কি যেন গভীরভাবে ভাবছে, চিন্তা করছেন। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হবার আগে এবং পরে সবসময় তাকে কিছুটা চিন্তাক্লিষ্ট দেখাতো, কিন্তু আজকের ভাবনার মধ্যে রয়েছে অনিবার্য অস্থিরতা। কেরানিরা এখন আর কথা বলছে না, কাজ করছে। বিকেলে কাসেদের মনটা হঠাৎ করে উদাস হয়ে গেল। বাড়িতে মায়ের অসুখ, তবু বাসায় ফিরতে ইচ্ছে করল না তার। ইচ্ছে হলো জাহানারাদের ওখানে যেতে। কি করছে জাহানারা? হয়তো বাগানে বসে বসে গল্প করছে পাড়ার বান্ধবীদের সঙ্গে, কিংবা তার শোবার ঘরে জানালার পাশে বই পড়ছে, উপন্যাস, গল্প অথবা কবিতা। জাহানারা, এভাবে আর কতদিন চলবে বলতে পারো? কতদিন আমি ভেবেছি আমার মনে একান্ত গোপন কথাটা ব্যক্ত করব তোমার কাছে, বলবো সব। বলবো, এসো আমরা ঘর বাঁধি, তুমি আর আমি। আমরা দুজনা, কেউ থাকবে না সেখানে, কেউ না। রাস্তায় কত লোক আসছে যাচ্ছে, হাসছে, কথা বলছে। ওরাও হয়তো ভাবছে কারো কথা, কারো স্বপ্ন আছে মনে মনে। কল্পনার চোখে দেখবার চেষ্টা করছে ভবিষ্যতের দিনগুলোকে, রোমাঞ্চময় অনাগত দিন। আজকাল জাহানারাকে নিয়ে একটু বেশি করে ভাবছে কাসেদ। মূলে রয়েছে মা, রোজ একবার তাড়া দিচ্ছেন তিনি, বিয়ে কর, আমি বেঁচে থাকতে থাকতে একটা বউ নিয়ে আয় ঘরে। আর বিয়ের কথাটা যখনই ভাবে কাসেদ, জাহানারা ছাড়া অন্য কারো চিন্তা তার মাথায় আসে না। একমাত্র জাহানারা স্ত্রী হিসেবে ঘরে আসতে পারে তার, আর কেউ নয়। বাইরে বসার ঘরের সামনে কমলা রঙের শাড়ি পরে মেয়েটি দাঁড়িয়ে। সে জাহানারা নয়, শিউলি। শিউলির সঙ্গে সে অনেকদিন আগে জাহানারার জন্মদিনে এই বাড়িতেই প্রথম আলাপ হয়েছিল তার। শিউলি হাসল। জাহানারার কাছে এসেছেন বুঝি? কাসেদ সংক্ষেপে বলল, হ্যাঁ। শিউলি বলল, ও এখন সেতার শিখছে, ডিস্টার্ব করা ঠিক হবে না। আসুন না আমরা মাঠের উপরে বসি। কাসেদ ইতস্তত করে বলল,
হ্যাঁ, বসা যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। শিউলি ঠোঁট টিপে হাসল, মনে হলো কিছু বলবে, বলল না। মাঠের উপরে যেখানে কয়েকটা ফুলের টবে লাল সাদা ফুল ফুটে আছে সেখানে এসে বসল ওরা। কাসেদ বলল, যেতাম, কিন্তু পরে ভাবলাম এ আসা যাওয়ার উৎসাহ দেখে আপনি যদি শেষে ভুল বুঝে ফেলেন আমায়। ভুল? কিসের ভুল? কাসেদ অবাক হলো। শিউলি হেসে এসে বলল, যদি ভাবেন আমি আপনার প্রেমে পড়ে গেছি তাহলে। বলে শব্দ করে হেসে উঠল সে। হাসির দমকে সরু দেহটা যেন নেতিয়ে পড়তে চাইল ঘাসের উপরে। কাঁধের উপর থেকে কোলে নেমে আসা আঁচলখানা আবার যথাস্থানে তুলে দিয়ে শিউলি বলল, আচ্ছা, একটা কথার জবাব দিতে পারেন? কি কথা? মাঝে মাঝে আপনাকে বড় দেখতে ইচ্ছে করে। কেন বলুন তো? শিউলি তার চোখের দিকে তাকালো। পরপর কয়েকটা ঢোক গিলল কাসেদ। জবাব দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেল না সে। আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্যই হয়তো সে পরক্ষণে বলল, চলুন না জাহানারার ঘরে গিয়ে বসা যাক। এতক্ষণে তার সেতার শেখা শেষ হয়েছে নিশ্চয়ই। এত শীঘ্রই? শিউলি যেন চিৎকার দিয়ে উঠল। তারপর ঠোঁটের কোণে অর্থপূর্ণ হাসির ঈষৎ তরঙ্গ তুলে ধীর গলায় বলল, আপনি কি ভাবেন সেতার শেখাটাই মুখ্য? কাসেদ শুধালো, কেন বলুন তো? শিউলি হাসল, আপনি কিছুই জানেন না তাহলে? কাসেদের বুকটা কেঁপে উঠল সহসা। কিছু বলতে গিয়ে আবার বার কয়েক ঢোক গিলল। কই, জানি না তো। শিউলির চোখে মুখে কৌতুক সামনে ঝুঁকে এসে আস্তে করে বলল, তারের সঙ্গে তারের জোর প্রেম চলছে। তার মানে? হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আঘাত করছে যেন। সপ্রশ্ন দৃষ্টি মেলে অদ্দিকে তাকিয়ে রইল কাসেদ। শিউলি বলল, এখনো বুঝলেন না? ঠোঁট টিপে আবার হাসল সে। এই সহজ কথাটা বুঝতে এত দেরি হচ্ছে আপনার? চারপাশে এক পলক দেখে নিয়ে আরো কাছে সরে এলো শিউলি। মাস্টাররা ছাত্রীতে মন দেয়া নেয়ার পালা চলছে, বুঝলেন? কাসেদের মনে হলো দেহটা যেন ক্লান্তি আর অবসাদ ভেঙে আসতে চাইছে। উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না সে। কেন এমন হলো? কেন এমন হলো জাহানারা? এই সিদ্ধান্ত নেবার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে কি ক্ষতি হয়ে যেত তোমার? আমি নিশ্চয়ই বাধা দিতাম না। কেন দিব? পৃথিবীতে আমরা সবাই প্রথমেই নিজের কথা ভাবি, পরে অন্যের। তুমি তোমার পথে চলবে, আমি আমার পথে। তোমারটা আমি কোনোদিন কেড়ে নিতাম না। তবে কেন তুমি সবকিছু লুকিয়ে গেলে আমার কাছে থেকে? ও কি, আপনি একেবারে চুপ করে গেলেন যে? শৈলীর কণ্ঠস্বরে জিজ্ঞাসার সুর। কি ভাবছেন? না, কিছু না তো। কাসেদ নিজেকে আড়াল করতে চাইল শিউলির দৃষ্টি থেকে। শিউলি আবার বলল, আপনি কেমন যেন একটু গম্ভীর হয়ে গেলেন মনে হচ্ছে। তাই নাকি? না, এমনি। কাসেদ নড়ে চড়ে বসল। শিউলি শুধালো, উঠবেন নাকি? কাসেদ বলল, হ্যাঁ, না ভাবছি। কি ভাবছেন? এখানে আরেকটু বসা যাক, কি বলেন? অনেকটা সহজ হবার চেষ্টা করল কাসেদ। শিউলি বলল, জাহানারার সঙ্গে দেখা করবেন না? না, করব না কেন, দেখা করতেই তো এসেছি। বলতে গিয়ে গলার স্বরটা কাঁপল ওর। কি আশ্চর্য! আজ বিকেলে জাহানারাদের বাসার পথে আস্তে আস্তে অনেক কিছু ভেবেছে কাসেদ। অনেক কল্পনার চাল বুনেছে, কিন্তু ভুলেও ভাবেনি মাস্টারের সঙ্গে এমন একটা সম্পর্ক পাতিয়ে বসতে পারে জাহানারা। কেন এমন হলো? শিউলি শুধালো, আপনার শরীরটা কি খারাপ লাগছে? কাসেদ উত্তরে কিছু বলতে যাচ্ছিল। শিউলি তাকে বাধা দিয়ে আবার বলল, ওই ওই তো জাহানারা। মাঠ থেকে বারান্দার দিকে
দেখল কাসেদ। এইমাত্র মাস্টারকে নিয়ে বেরিয়েছে জাহানারা। মাস্টার বলল, এবার যাই তাহলে। জাহানারা বলল, চাই নয়, আসি। কাল ঠিক সময় আসছেন তো? আসবেন কিন্তু, নইলে আরও বেশিক্ষণ বসিয়ে রাখব। একটু শাসন, একটু রাগ, একটু অভিমান, এমন করে তো কাসেদের সঙ্গে কখনো কথা বলেনি জাহানারা। শিউলি বিড়বিড় করে কি বলল কিছুই বোঝা গেল না। জাহানারা তার মাস্টারের দিকে চেয়ে চেয়ে হাসছে, দাঁতগুলো চিকচিক করছে বিকেলের রোদে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারা। শিউলি রাখল, জাহানারা। ওদের দেখে চোখজোড়া বড় বড় করে তাকালো জাহানারা। তোমরা ওখানে করছো কি? শিউলি হেসে দিয়ে বলল, প্রেমে লাভ করছি, তাই না কাসেদ সাহেব? ঘাড় বাঁকিয়ে বাঁকা চোখে কাসেদের দিকে তাকালো সে। জাহানারা ততক্ষণে এগিয়ে এসেছে সামনে। কাসেদ কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে গেল। জাহানারা শুধালো, আপনি কখন এসেছেন? কাসেদ কোনো উত্তর দেবার আগেই শিউলি বলল, অনেকক্ষণ হয় উনি এসেছে, আমি আটকে রেখেছি এখানে। জাহানারা বলল, ভিতরে গেলেই তো পারতেন। না, ভাবলাম আপনার অসুবিধা হতে পারে। যতই লুকাতে ইচ্ছে করুক না কেন, গলার স্বর অস্বাভাবিক শোনালো জাহানারার গানে। জাহানারা মিষ্টি করে হাসল। কিছু বলেন, অসুবিধা কেন হবে? আসুন, ভেতরে বসবে। কাসেদের মনে হলো জাহানারার কথাবার্তার আগে সে আন্তরিকতা নেই। বাড়িতে এসেছে যখন, বসতে হবে, তাই বসতে বলেছে সে। সামনে জাহানারা আর পেছনে শিউলি আর কাসেদ পাশাপাশি। শিউলির চাপা স্বরে শুধালো, আপনার কি হয়েছে বলুন তো? সে তখন থেকে কেমন যেন গুম হয়ে আছেন। কাসেদ বলল, ও কিছু না। জাহানারা পিছন ফিরে জিজ্ঞেস করল, আমাকে কিছু বললেন কি? কাসেদ সংক্ষেপে বলল, না। হার্টে কষ্ট হচ্ছে ওর, দেহটা কাঁপছে, বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা, যন্ত্রণা। কাসেদের মনে হলো এই মুহূর্তে এখান থেকে ছুটে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে যেন কিছুটা শান্তি পেত সে, স্বস্তি পেত। মাথাটা ভার হয়ে আসছে ধীরে ধীরে, মনে হচ্ছে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়তে চায় মাটি। কেন এমন হলো? পা থেকে মাথা পর্যন্ত এক নজর জাহানারাকে দেখে নিল কাসেদ। আজ ওকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক আকর্ষণীয়। ওর চোখের আর মুখের লাবণ্য অনেক বেড়ে গেছে, কথার মধ্যেও আশ্চর্য পরিবর্তন। কাসেদের মনে হলো যেন সে এ মুহূর্তে আরো বেশি করে ভালোবেসে ফেলেছে ওকে। তাকে পাবার আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে দেখা দিয়েছে ওর মনে। না, জাহানারাকে বাদ দিয়ে ভবিষ্যতের কোনো কিছুই কল্পনা করতে পারে না কাসেদ, কিছুই না। জাহানারা শুধালো, চা খাবেন না কফি? কাসেদ কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। জাহানারা বলল, আপনার কি হয়েছে বলুন তো? আজ কেমন যেন অন্যরকম মনে হচ্ছে আপনাকে। কাসেদ মনে মনে ভাবল, পরিবর্তন আমার মধ্যে নয়, তোমার মধ্যে এসেছে। তুমি আগের সে মেয়েটি নেই, সম্পূর্ণ ভিন্ন। কিন্তু মুখে বলল, আমার শরীরটা ভালো নেই। সে কি অসুখ করেনি তো? জাহানারা চোখে মুখে আর আতঙ্কের ছায়াপাত হলো। হাত বাড়িয়ে ওর কপাল স্পর্শ করে দেখল সে। বলল, কই, টেম্পারেচার নেই তো? শিউলি বলল, ওর তো জ্বর হয়নি যে টেম্পারেচার পাবে, ওর শরীর খারাপ করেছে। জাহানারা বলল, এক কাপ কফি খান, শরীর ভালো হয়ে যাবে। কাসেদ বলল, থাক, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তাছাড়া এখনই আমাকে উঠতে হবে। জাহানারা চোখ বড় 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 করে বলল, সে কি, এই এলেন আর চলে যাবেন? কথাটা কানে গেল না ওর। ও তখন ভাবছে জাহানারার জন্য একটা সেতার মাস্টার ঠিক না করে দিয়ে কত বড় ভুল করেছে সে।
জাহানারা বারবার করে বলেছিল একটা মাস্টার ঠিক করে দিই। তখন যদি ওর অনুরোধ রক্ষা করত সে, তাহলে হয়তো এত বড় বিপর্যয় ঘটত না। শিউলি শুধালো, আপনি কি এখন বাসায় ফিরবেন? কাসেদ বলল, হ্যাঁ। খুলে যাওয়া খোপাটা ভালো করে বাঁধতে বাঁধতে জাহানারা জানালার পাশে সরে দাঁড়ালো। তারপর সেখান থেকে জিজ্ঞেস করল, রোববার বিকেলে কি আপনি বাসায় থাকবেন? কেন? যদি থাকেন তাহলে বাসায় আসব, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। বুকটা আবার মোচড় দিয়ে উঠল আর চোখে একবার দেখে নিয়ে বলল, রোববার ছাড়া অন্য কোনো দিন আসতে পারেন না? জাহানারা বলল, রোববার দিন আমার ছুটি কিনা, অন্যদিন গেলে আমার সেটা শেখা হবে না, মাস্টার সাহেব ভীষণ রাগ করবে। আবার সেতার শেখা, আবার সেতারের মাস্টার। রাগে দেহটা জ্বালা করে উঠল। পরক্ষণে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি বাসায় থাকব, আসবেন, এখন চলি। ওর সঙ্গে সঙ্গে শিউলি উঠে দাঁড়ালো। আমার একটা কথা রাখবেন কাসেদ সাহেব। কি? বাড়ি যাবার পথে আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসবেন। কিন্তু কাসেদ ইতস্তত করে বলল, পথটা তো এক হলো না, উল্টো। শিউলি বলল, আমার জন্য না হয় একটু উল্টো পথেই ঘুরে গেলেন। যাবেন কি? কাসেদ জাহানারার দিকে এক পলক তাকালো। ও জানালা গলিয়ে বাইরে আকাশ দেখছে, দেখুক। কাসেদ বলল, যাব বই কি, চলুন। গলা সেরে উৎসাহের আধিক্য দেখে নিজেই চমকে উঠল। বুঝতে পারল না কথাটা হঠাৎ এত জোরের সঙ্গে কেন বলতে গেল সে। জানালা থেকে সরে এলো জাহানারা। শিউলি শুধালো, তুমি এখন ঘরে বসে বসে কি করবে জাহানারা? জাহানারা ধীর গলায় বলল, কি আর করব, মাস্টার একটা নতুন গদ দিয়ে গেছেন, বসে বসে সেতার বাজক। আবার মাস্টার, আবার সেতার। শিউলিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো কাসেদ। কিছুই ভালো লাগছে না, মনটা একেবারে শূন্য হয়ে গেছে ওর। আকাশে অনেক তারা জ্বলছে, রাস্তায় অনেক লোক, বাতাসে কার বাগানের মিষ্টি গন্ধ আসছে ভেসে, কিন্তু এর কোনো কিছু দিয়ে এর শূন্যতা ভরানো যাবে না। শুনছেন? সহসা কাসেদ বলল, আপনার প্রস্তাব মেনে নিয়েছি, আপনি আমার একটা কথা রাখুন না আজ। কি কথা? শিউলির দু চোখে উৎসুক ভিড় করছে এসে। কাসেদ মৃদু গলায় বলল, আমার সঙ্গে একটু বেড়াবেন, ঘুরবেন যেখানে যেখানে আমি যাই। আজ বড় একা লাগছে আমার। শিউলি ভ্রুজরা প্রসারিত করে তাকালো ওর দিকে, তারপর হেসে দিয়ে বলল, কিন্তু আমাকে যে ৯টার মধ্যে হোস্টেলে ফিরতে হবে, নইলে সুপার ঢুকতে দিবেন না, শেষে অনেক ঝামেলা পোহাতে হবে। কাসেদ ম্লান হেসে বলল, আমি যদি আপনার জন্য উল্টা পথে পাড়ি দিতে পারি, আপনি আমার জন্য এই ঝামেলার ঝুঁকিটা নিতে পারেন না? কিন্তু কেন বলুন তো? কণ্ঠে ঈষৎ বিস্ময় নিয়ে শিউলি শুধালো, আজ হঠাৎ বেড়াতে যাবার ইচ্ছা হলো কেন আপনার, বিশেষ করে আমাকে নিয়ে? কাসেদ সহসা কোনো জবাব দিল না, নীরবে কি যেন ভাবল। জাহানারা, কেন এমন করলে তুমি? তোমাকে ভালোবেসে পরিপূর্ণ ছিলাম আমি, যেদিকে তাকাতাম ভালো লাগতো আমার। আজ আকাশের নীল আর নিয়নের আলো সবকিছু বিবর্ণ লাগছে আমার চোখে। কেন এমন হলো জাহানারা? আমি জাহানারা নন, শিউলি। শিউলি মিটিমিটি হাসছে, কপালে কয়েকটা ভাঁজ পড়েছিল। কাসেদ অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, না মানে, কথাটা শেষ করল না সে। সহসা শিউলির একখানা হাত নিজের হাতে তুলে নিয়ে আবেগ ভরা গলায় কাসেদ বলল, আচ্ছা বলতে পারেন, আমি যা চাই তা পাই না কেন? হাতখানা সরিয়ে নিল না শিউলি, মৃদু চাপ দিয়ে শুধু বলল, চা পাওয়ার সঙ্গে সাপে নেউলের সম্পর্ক রয়েছে যে,
এই দেখুন না, আমি চাই ছেলেদের সঙ্গে বন্ধু হিসেবে মিশতে, আর ওরা চায় আমাকে গিন্নি হিসেবে পেতে। ভাবুন তো কেমন বিচ্ছিরি ব্যাপার। শিউলি হাসল শব্দ করে। কিন্তু আপনাকে যদি কেউ গিন্নি হিসেবে পেতে চায়, সেটা কি অন্যায়? ওর হাতে একটা নাড়া দিল শিউলি। শিউলি বলল, একতরফা চাওয়াটা অন্যায় বই কি। কথাটা তীরের ফলার মতো এসে বিঁধল বুকে। শিউলি কি বলতে চায় জাহানারার সঙ্গে একতরফা প্রেম করে অন্যায় করেছে কাসেদ? না, আপনার সঙ্গে একমত হতে পারলাম না আমি। কাসেদ জোরের সঙ্গে বলল, ভালোবাসা অন্যায় নয়, সে একতরফা হোক কিংবা দুতরফা। হাতখানা ওর হাত থেকে টেনে নিয়ে শিউলি অপূর্ব কণ্ঠে বলল, ধরুন আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি কি তা সহজে করে নিতে পারবেন? অবশ্য আপনাকে ভালোবাসতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন? কেন বলুন তো? শিউলির কথার জবাব দিতে গিয়ে বিচলিত বোধ করল কাসেদ। সে বুঝে উঠতে পারল না, আর পাঁচটি ছেলেকে যদি ভালোবাসা যেতে পারে, ওকে কেন নয়। শিউলি কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ওর দিকে। তারপর বলল, এসব কেনর উত্তর দেওয়া কঠিন কাসেদ সাহেব। আমার তরফ থেকে বলতে গেলে বলতে হয়, আপনাকে বন্ধু হিসাবে অত্যন্ত ভালো হিসেবে পেয়েছি, কিন্তু প্রেমিক হিসেবে নয়। বলে মুখ টিপে হাসল সে। নিজেকে বড় অসহায় মনে হলো কাসেদের। হাত পাগুলো ভেঙে আসছে। না, আমি তো বন্ধু হিসেবে জাহানারাকে পেতে চাইনি। আমি চাই আরো আপন করে, একান্তভাবে, নিজের করে। কেন কেন আমাকে ভালোবাসা যেতে পারে না? আবেগের চাপে গলাটা ভেঙে আসছে তার। আপনি কি মনে করেন? কথাটা শেষ করতে পারল না কাছে। শিউলির হাসির শব্দে থেমে গেল। শিউলি বলল, আপনার কি যেন হয়েছে আজ? এসব বাদ দিয়ে এখন বাসায় ফিরে যান, আমারও হোস্টেলে যেতে হবে। কাসেদ কোনো জবাব দেবার আগেই রিক্সাওয়ালাকে হোস্টেলের পথে যাবার নির্দেশ দিল শিউলি। পথে আর কোনো কথা হলো না। শিউলি চুপ। ঠোঁটের কোণে শুধু একটুখানি হাসি, মাঝে মাঝে জেগে আবার মিলিয়ে যাচ্ছে। কাসেদ নীরব। মাথাটা ভীষণ ব্যথা করছে আর। সারা রাত ঘুমালো না সে। সকালে স্নান সেরে এসে বড় সাহেবের কাছে একখানা দরখাস্ত লিখল কাসেদ। দিন 7 ছুটি চাই। এই 7 দিন কোথাও বেরোবে না সে। একা ঘরে বসে থাকবে। শুধু ভাববে আর ভাববে, কেন এমন হবে। আগামী রোববার বাসায় আসবে বলেছে জাহানারা। কেন আসবে? কিছু কথা আছে তার। কি কথা? একবার ডেকেছিল সেতারের মাস্টার ঠিক করে দেবার জন্য। এবার হয়তো বলবে, মাস্টারের সঙ্গে আমার বিয়ের আয়োজনটা করে দাও। কাসেদ যেন এজন্যই এসেছিল জাহানারার জীবনে। দরখাস্তখানা লিখে পকেটে রাখল কাসেদ। 7 দিনের ছুটি চাই তার। যদি না দেয় তাহলে ও চাকরি ছেড়ে দিবে। কি হবে 10টা 5টা গাধার খাটুনি খেতে? তার চেয়ে লিখবে সে। দিনরাত শুধু লিখবে আর লিখবে। সেই ভালো। দরখাস্ত নিয়ে অফিসে এসে খবর শুনে বোবা হয়ে গেল কাসেদ। বড় সাহেব আবার বিয়ে করেছেন। বিয়ে করেছেন মকবুল সাহেবের মেজ মেয়েকে। আগেই জানতাম এ না হয়ে পারে না। 1 নম্বর কেরানি বিশেষ জোরের সঙ্গে বলেন, বলিনি আমি এত যে ছুটোছুটি এর পিছনে কিন্তু দেখলেন না। কিন্তু অ্যাকাউন্টেন্ট বললেন, আমারও তাই সন্দেহ হয়েছিল। বলে লম্বা একটা হাই তুললেন তিনি। কিন্তু কি বলে, ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। দুনিয়াতে কত মেয়ে থাকতে কিনা ওই কালো কুৎসিত মেয়েটাকে। কথাটা শেষ করতে পারলেন না তিনি। অঙ্গভঙ্গি দিয়েই বাকিটুকু বুঝিয়ে দিলেন। 1 নম্বর কেরানি হাসলেন কাসেদের দিকে তাকিয়ে। কাসেদ নিজেও খবরটা বিশ্বাস করতে পারছিল না। সেদিন মকবুল সাহেবের বাড়িতে সন্ধ্যার আবছা আলোয় আবিষ্কার করা মেয়েটি এখন গিন্নি সেজে বড় সাহেবের বাড়িতে এসে উঠছেন,
ঘর সংসার করার জন্য। ইচ্ছা করলে ওকে কাছেদও বিয়ে করতে পারত। তাহলে এখন বড় সাহেবের ঘরে না থেকে মেয়েটি থাকত কাছেদের ঘরে। অফিস শেষ করে বাড়ি ফিরে গেলে ছুটে এসে দরজা খুলে দিত। হেসে বলতো, ফিরতে এত দেরি হলো যে? কাছেদ গম্ভীর গলায় বলত, একগাদা কাজ, ফেলে আসি কি করে বলো তো? বলতে বলতে এক হাতে দরজাটা বন্ধ করে দিত সে, আর অন্য হাতে কাছে টেনে নিত তাকে। কিন্তু এসব কি চিন্তা করছে কাছে? গাঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বেয়ারার হাতে দরখাস্তখানা বড় সাহেবের কাছে পাঠিয়ে দিল কাছে। একটু পর বড় সাহেব ডেকে পাঠালে। কাসেদ ভাবছিল কি বলে ছুটি নিবে, কিন্তু বড় সাহেবের মুখের দিকে তাকিয়ে সব ভাবনা মুহূর্তে দূর হয়ে গেল। অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। কোট প্যান্ট নয়, আজ পায়জামা পাঞ্জাবি পরে অফিসে এসেছেন তিনি। সারা মুখে পরিতৃপ্তির উজ্জ্বল আভা, দু চোখে আনন্দের অপূর্ব ছিনি। যেন জীবনে এ প্রথম প্রেমে পড়েছেন বড় সাহেব। তার রূপ আর কখনো দেখেনি কেউ। সাহেব মৃদু গলায় শুধালেন, হঠাৎ ছুটি চাইছেন, কি ব্যাপার? কাসেদ বলল, মায়ের ভীষণ অসুখ, সারাক্ষণ তার কাছে থাকতে হচ্ছে। কথাটা সম্পূর্ণ সত্য না হলেও একেবারে মিথ্যে নয়। সাহেব উৎকণ্ঠা জানিয়ে বললেন, ভীষণ অসুখ? সে কি, ভালো ডাক্তার দেখিয়েছেন তো? মাথা নেড়ে সম্মতি জানালো কাসেদ। বলল, ডাক্তার বলেছে সবসময় রোগীর কাছে কাছে থাকতে, তাই তো। কথাটা শেষ করল না সে। টেবিলের উপর থেকে কলমটা তুলে নিয়ে দরখাস্তের এক পাশে কি যেন লিখলেন বড় সাহেব। বললেন, আমি ছুটি দিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে যদি মায়ের শরীর ভালো হয়ে আসে তাহলে অফিস করবেন এসে, নাইলে অনেক কাজ জমা হয়ে থাকবে। দরখাস্তখানা টেবিলের এক পাশে রেখে দিয়ে বেয়ারাকে ডাকবার জন্য বেল টিপলেন বড় সাহেব। তাকে সালাম জানিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো কাছে। রোববার দিন আসবে বলেছিল জাহানারা, এলো না। সকাল থেকে বাসায় অপেক্ষা করছে কাসেদ। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, তখনও না আসায় বিচলিত বোধ করল সে। একবার মনে হলো হয়তো সে আর আসবে না। কাপড় করে বাইরে বেরোবার তোড়জোড় করল, কিন্তু কাপড় পরা হয়ে গেলে মনে হলো যদি সন্ধ্যার পরে আসে তাহলে। কাসেদকে ঘরে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাবে জাহানারা। কে জানে কি কথা বলার আছে তার। এমনও হতে পারে শিউলি যা বলেছে তার সবটুকু মিথ্যা। হায় খোদা, যদি তাই হতো। ভাবতে গিয়ে আর বাইরে বেরোনো হলো না তার। কিন্তু সন্ধ্যার পরেও এলো না জাহানারা, রাতেও না। বিরক্ত হয়ে রাত 10টার সময় বাইরে বেরিয়ে পড়েছে কাছে। ফিরেছে রাত 2টো বাজিয়ে। সে রোববারে না এলেও পরের রোববারে এলো জাহানারা, তখন বিকেল। ঘরে এসে মায়ের মাথার কাছে বসল সে। অসুস্থ মা অনুযোগ ভরা কণ্ঠে বললেন, এতদিন পরে এলে মা? জাহানারা মৃদু গলায় বলল, কাজ ছিল। কাজ ছিল না, হাতি ছিল। অদূরে দাঁড়ানো কাসেদ আনমনে বিড়বিড় করে উঠল। মা অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখছিলেন তাকে, আর ফিরে তাকাচ্ছিলেন কাসেদের দিকে। মা কি চান এ মুহূর্তে তিনি মনে মনে কি ভাবছেন তা ভালো করে জানেন কাসেদ। যারা ধর্মপ্রাণ, খোদা নাকি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। তবে কি মায়ের বাসনা বাস্তবে রূপ পাবে? কাসেদ কি বিয়ে করতে পারবে জাহানারাকে? ওহ, এসব কি ভাবছে সে। মার জাহানারার সামনে থেকে সরে নিজের ঘরে চলে এলো কাসেদ। একটা বিষয় সে এখনো বুঝতে পারছে না। আজ আসার পর থেকে কাসেদের সঙ্গে একটা কথাও বলেনি জাহানারা। বললে নিশ্চয়ই ওর সম্মানহানি হতো না। সেতারের মাস্টারকে যদিও বিয়ে করতে চায়, করুক না, তাতে কাসেদের কোনো বক্তব্য থাকবে না। মাথা ব্যথা যদি সহ্য করতে হয়, নীরবে সহ্য করবে সে। পাশের ঘরে মার জাহানারা কি আলাপ করছে এ ঘর থেকে সব শুনতে পাচ্ছে কাসেদ। আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব 6। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।